আচ্ছা ওয়ার্পিং নাকি সাইজিং কোনটার উপরে দিবা? সাইজিংয়ের উপরে দাও। সাইজিংটা আচ্ছা ঠিক আছে, সাইজিংয়ের উপরেই দিই। সাইজিং ইয়ে দেখো তো মঙ্গলবার কত তারিখ পরে? দশটায় ক্লাস না? ঠিক আছে, শুধুমাত্র একটা চ্যাপ্টার দিলাম সাইজিং, একদম ছোট চ্যাপ্টার, যাতে 10-এ 10 পাও এরকমভাবে সবাই এক্সাম দিবে। আমি কিন্তু একটা ক্লাস টেস্ট অলরেডি নিয়েছি, ওটার মার্কসও দিয়ে দিছি, তারপরও একটা নিচ্ছি কেন? তোমাদের ভালোর জন্য। ঠিক আছে, চাই সবাই 10-এ 10 পাও। সাইজিংয়ের উপর থাকবে, মঙ্গলবার দিলাম 10টা থেকে ক্লাস, তো 10:30টার দিকে শুরু করে দেবো। সবাই অবশ্যই 10:30টার মধ্যে প্রেজেন্ট থাকবে। 10:30 মানে কিন্তু আবার 11টা না। ঠিক আছে, আচ্ছা এখন আসো হচ্ছে যে আমাদের কিন্তু তোমার সিলেবাসটা অলমোস্ট কমপ্লিট হওয়ার একটা রিজন হচ্ছে যে আমরা ল্যাবের কিছু করি নাই এখন। ঠিক আছে, আমি চাচ্ছিলাম যে আসলে তোমাদের থিওরিটা আগে কমপ্লিট করার জন্য, কারণ থিওরির ওপরে আমি বেশি ফোকাস দিছি। এখন হচ্ছে আমরা যদি চ্যাপ্টার ওয়াইজ যাই, আমি ভাবছিলাম আজকে একটা রিভিউ ক্লাস নিব, বাট তোমরা তখন ওরকম প্রিপারেশন নিয়ে আসো না। কী কী পড়ানো হয়েছে জানো? জানতে হবে সাইফ। আমি ক্লিয়ার করে দিই, সেটা হচ্ছে তোমাদের লেকচার শিট দেওয়া হয়েছে কয়টা? লেকচার শিট কয়টা আপলোড করা হয়েছে? 5টা। ঠিক আছে, একটুখানি সবাই ক্লিয়ার হয়ে থাকবে। হ্যাঁ, লেকচার শিট আপলোড করা হয়েছে 5টা, আর একটা দেখবা যে ফ্যাব্রিক 1 নামে একটা থাকবে, ওটা হচ্ছে কোর্স আউটলাইন, ওটা কিন্তু পরীক্ষার সিলেবাসের মধ্যে পড়ে না। আর হচ্ছে আরেকটা থাকবে কি FM1 বুক PDF। বইটা কিসের জন্য? বইটা হচ্ছে তোমার সাপোর্টিং সিস্টেম। ঠিক আছে, এই যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়লাম না, এই ফ্যানটা একটু দাও তো সাবজেক্ট। এই যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার পড়লাম না, প্রত্যেকটা চ্যাপ্টারের অংশগুলো বইয়ে আছে। ঠিক আছে, বাট যেহেতু আসলে এবারে মিডে একটুখানি তোমার সময় কম, প্লাস হচ্ছে ধরো আমিও লিভে যাচ্ছি, এই জন্য আমি ওই সিলেবাসটাকে শর্ট করে শুধুমাত্র তোমাদের স্লাইডগুলোতে রাখছি, যাতে করে তোমাদের কি হয়, ভালো হয়। বুঝতে পারছো? কিন্তু পিডিএফটাও তোমাদেরকে দেয়া আছে, তোমরা চাইলে ফ্রি টাইমে এলাবোরেটলি এগুলা দেখতে পারো। আচ্ছা, এখন আসো হচ্ছে তোমার এই সাইজিং চ্যাপ্টার পাও নাই কে কে? সাব্বির পাইছিলা সাইজিং পাইছিলা? সাইজিংটা আমি আজকে একটু রিভিউ করে দিতেছি, যেহেতু ক্লাস টেস্ট। সাইজিংয়ে এখন অনেক কম টপিক দেওয়া আছে, বই এলাবোরেটলি পাবা। আপাতত ক্লাস টেস্টের জন্য এই কয়েকটা জিনিস দেখো। তো সাইজিং জিনিসটা কি, ফার্স্ট অফ অল আমাদের এটা জানতে হবে। হ্যাঁ, আমাদের কোর্সটার নাম কি? ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং। ফ্যাব্রিক ম্যানুফ্যাকচারিং মানে কি? কাপড়টা তৈরি করা, তাই তো? তৈরি করার প্রসেসটা। কাপড় আমরা কি থেকে তৈরি করি? সুতা থেকে, ইয়ার্ন থেকে তৈরি করি। তো ইয়ার্ন, আমরা কি যে কোনো ইয়ার্নকে কাপড়ে কনভার্ট করতে পারবো না? তো ইয়ার্নটাকে আমার কি করতে হবে? প্রিপেয়ার করতে হবে। তো এই যে আমরা যে মিড পর্যন্ত যে জিনিসগুলো নিয়ে স্টাডি করতেছি, দ্যাট মিনস হচ্ছে তোমার ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইজিং, এই প্রত্যেকটা কি কাপড় বানানোর প্রক্রিয়া না, এগুলো হচ্ছে ইয়ার্নটাকে তৈরি করার প্রক্রিয়া। আগে আমরা কি করব? ইয়ার্নটাকে তৈরি করব, এরপরে কাপড় বানাবো। তোমাদেরকে আমি একটা ওই যে রান্নার উদাহরণ দিয়েছিলাম না? কী উদাহরণ দিয়েছিলাম বলো তো? হ্যাঁ, মাংস রান্না করার উদাহরণ দিচ্ছি কি, যে আমাদের হয়তো মুরগির মাংস রান্না করতে হবে, কিন্তু মুরগির মাংসকে রান্না করার জন্য আমার কী করতে হবে? আগে জিনিসটা প্রসেসিং করতে হবে। মানে ধরো তেলের মধ্যে পেঁয়াজ দিতে হবে, মশলা দিতে হবে, মশলাটা কষাইতে হবে, এরপরে কিন্তু আমি কী করব? মুরগিটা রান্না করব। তো আমার মেইন কনসার্ন হচ্ছে মুরগি রান্না করা, কিন্তু আমার মশলাটা তো কষায় নিতে হবে, তাই না? এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের মেইন কনসার্ন হচ্ছে কি,
কাপড় তৈরি করা, কিন্তু কাপড় তৈরি করার জন্য যে ইয়ার্নটা লাগে সেই ইয়ার্নটাকে আগে প্রস্তুত করে নিতে হবে, কারণ ইয়ার্ন থেকেই তো আমি কি বানাবো, কাপড় বানাবো। এখন ইয়ার্ন যদি আমার ভালো না হয় আমার কাপড়টা কি ভালো হবে? দেখা যাবে তুমি কাপড় আজকে ধুইছো কালকে ছিঁড়ে গেছে, কাপড় আজকে ধুইছো কালকে রং উঠে গেছে। তো আমাদের একদম র ম্যাটেরিয়ালস থেকে কী করতে হবে, কোয়ালিটিটা এনশিওর করতে হবে। তো এখন এই যে ওয়াইন্ডিং, ওয়ার্পিং, সাইজিং এগুলো হচ্ছে কি আমাদের ইয়ার্নের প্রিপারেশনগুলো, ঠিক আছে। তো ওয়াইন্ডিং আর ওয়ার্পিং তো আমরা করছি, ওয়াইন্ডিং নিয়ে অলরেডি তোমরা ক্লাস টেস্টও দিছো। ওয়ার্পিং জিনিসটা কি ছিল? ওয়ার্পিং ছিল যে তোমার ওই যে প্যাকেজগুলো আমরা পাই ওয়াইন্ডিংয়ে, সেই প্যাকেজগুলো থেকে একটা লার্জার বিমে সেটাকে ইয়ার্নগুলোকে আর কি কনভার্ট করা। সাইজিং জিনিসটা কি, বানানটা নিয়ে একটু কেয়ারফুল থাকবা, হ্যাঁ, যাতে স্পেলিং মিস্টেক না হয়। সাইজিং হচ্ছে বেসিক্যালি এমন একটা প্রসেস যেই প্রসেসের মাধ্যমে ওয়ার্প ইয়ার্নের ওপরে আমরা কি করি, একটা কোটিং অ্যাপ্লাই করি। কি বললাম সাইজ? তোমার কিন্তু মন ক্লাসে নাই, বলো তো আমি কি বলছি? সাইজিং কি? আর সাব্বির বলতে পারবা? মাত্রই বললাম, ভুলে যাওয়ার কি হলো? ওয়ার্প ইয়ার্নের ওপর কোট অ্যাপ্লাই করা। হ্যাঁ, আমাদের ইয়ার্ন কি উইভিংয়ে হচ্ছে দুই ধরনের ইয়ার্ন থাকে না, দুই সেট অফ ইয়ার্ন থাকে না, একটা হচ্ছে ওয়ার্প ইয়ার্ন আর একটা কি ওয়েস্ট ইয়ার্ন। তো ওয়ার্প ইয়ার্নের উপরে আলাদা একটা কোটিং দেওয়া, এই কোটিং দেওয়ার প্রসেসটা হচ্ছে কি সাইজিং। মনে থাকবে? বলো বলো। কোটিং অ্যাপ্লাই করা। কোটিং কি? একটা আলাদা আবরণ, আবরণ অ্যাপ্লাই করো। তোমরা চুলে জেল দাও না, চুল থাকে চুলের বা তেল দাও বা জেল দাও, ওইটা কি একটা এক্সট্রা একটা ম্যাটেরিয়াল তুমি এটা দিচ্ছ। মানে ইয়ার্নের মধ্যে আমরা কি করতেছি, এরকম ইয়ার্ন যে ম্যাটেরিয়ালটা আছে সেটার উপর আমি আলাদা একটা অ্যাডহেসিভ জাতীয় ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করতেছি। কেন করতেছি? কি দরকার? ইয়ার্ন যেমন সেরকম থাকলেই তো হয়, এটার উপর আমি আবার কেন কোট অ্যাপ্লাই করব? এটা করব আমরা ইয়ার্নের স্ট্রেংথটা বাড়ানোর জন্য। ইয়ার্ন দেখছো কখনো? হ্যাঁ, সুতা কেমন হয় দেখতে? অনেক মোটা, অনেক শক্তিশালী। হ্যাঁ, তোমাদেরকে প্যাঁচায় রাখলে তোমরা কি বেরোতে পারবা সুতো দিয়ে? পারবা। কারণ কি ইয়ার্নের স্ট্রেংথ কিন্তু কম। ইয়ার্ন যদি তুমি এভাবে ধরে একটা টান দাও কি হবে? বেশি জোরে টান দিলে ছিঁড়ে যাবে, তাই না? এখন ইয়ার্নের উপর কোটিং কেন অ্যাপ্লাই করতেছি সেটা বোঝার চেষ্টা করো। ইয়ার্নটা দিয়ে কী বানাবো? কাপড় বানাবো না? কোথায় বানাবো? ধরে ধরে হাতে বানাবো? মেশিনে বানাবো। মেশিনে কি থাকে? অনেক পার্টস থাকে না? সেই পার্টসগুলো কী দিয়ে তৈরি? মেটাল, মানে হচ্ছে লোহা দিয়ে অথবা হচ্ছে কাঠের। হ্যাঁ, এখন চিন্তা করো এটাই যদি আমার মেশিনের একটা অংশ, ধরে নিলাম এটা একটা মেশিনের অংশ। এখন সুতাটা কি করবে? মেশিনটা যখন অন করবা সুতাটা কি এটার উপর দিয়ে এভাবে যাবে না, এবং এটা কিন্তু অনবরত যাইতেই থাকবে এবং এটা কিন্তু স্পিডে যাবে। আমি যে এখানে আস্তে করে টান দিলাম এরকম না, মেশিনটা যখন রানিং থাকবে সুতাটা কিন্তু জোরে জোরে এটার উপর দিয়ে যেতে থাকবে। তো সুতার কি অত শক্তি আছে যে ওই স্ট্রেসটা নিতে পারবে? এই যে এই পার্টসের সাথে সুতার কি হবে? একটা ফ্রিকশন হবে না, একটা ঘর্ষণ হবে না, তার মানে সুতাটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি সুতাটা ইউজ করতেছি কাপড় বানাইতে, এখন সুতা যদি আমার বারবার ছিঁড়ে যায় তাহলে কি হবে? তাইলে সুতাটার কি শক্তিটা বা স্ট্রেংথটা বাড়ানোর জন্য আমরা এটার উপরে আলাদা একটা কি কোটিং দিচ্ছি। বুঝছো সাইজিং জিনিসটা কি এবং কেন করতেছি? আর এখানে একটা জিনিস বলে রাখি, তোমরা ওয়েট প্রসেসিং করতেছো না? ওয়েট প্রসেসিংয়ে কি ডিসাইজিং করছো? কি করছো? কে নেয় ক্লাস? করবা। এটা হচ্ছে তোমার প্রি ট্রিটমেন্ট আছে কিছু, যে ডাইংয়ে যাওয়ার আগে কিছু প্রি ট্রিটমেন্ট করতে হয়, সিনজিং, ডিসাইজিং, স্কাওয়ারিং, ফিউজিং, ওইটা একটু থাকবেই। কেমিস্ট্রি রিলেটেডই তো ওয়েট প্রসেসিং। তো ওখানে একটা জিনিস পাবা সেটা হচ্ছে ডিসাইজিং। এখন ধরো আমরা কাপড় বানানোর সময় কি করতেছি? সুতার উপরে
কোট অ্যাপ্লাই করতেছি, কিন্তু এই কোটটা যদি কাপড় বানানোর পর থেকে যায় তখন কি হবে, রঙটা কিন্তু অ্যাবজর্ব হবে না, বুঝছো? কারণ কাপড় আমরা যখন কালার করব, ইয়ার্নের উপরে যদি আলাদা একটা ম্যাটেরিয়াল থাকে, এটা কি করবে, রঙটাকে কিন্তু ভিতরে নিবে না। এই জন্য ওয়েট প্রসেসিং সেকশনে যেয়ে তোমার ডিসাইজিং করতে হয়। দেখবা স্যার পড়াবে তোমাদেরকে, তখন তোমাদের আমার কথা মনে পড়তে পারে, যদি মনে থাকে আর কি তোমাদের, যে ম্যাম বলছিল যে ডিসাইজিং একটা টার্ম। ডিসাইজিং হচ্ছে কি, এই যে আমরা সাইজ ম্যাটেরিয়ালটা অ্যাপ্লাই করতেছি না, তখন এটা আবার কি করতে হয়, তুলে ফেলতে হয়। কারণ তখন কিন্তু আমার আর ইয়ার্নের ওপরে কোনো স্ট্রেস পড়বে না, কাপড়টা বানানোর সময় স্ট্রেস পড়বে। এই যে এতগুলো কথা বললাম, কেন বললাম, বোঝানোর জন্য। এখানে কিন্তু ডেফিনেশনটা লেখা আছে, ডেফিনেশন লিখলেই তুমি মার্কস পাবা, কিন্তু এটা তোমার প্র্যাকটিক্যাল লাইফে তুমি কিছুই বুঝলা না, ঠিক আছে? সাইজিং কি, কেন করি, কি দরকার, এটা কিন্তু বুঝতে পারতাম না, এই জন্য আমি জাস্ট এক্সপ্লেন করে দিলাম। এখন আসে হচ্ছে অবজেক্টস অফ সাইজিং। অবজেক্টস মানে কি, উদ্দেশ্য। হ্যাঁ, মানে সাইজিংটা আমরা আসলে কেন করি, এই যে আমি এতক্ষণ ধরে এতগুলো কথা বললাম না, এখানে কিন্তু অলরেডি চলে আসছে। হ্যাঁ, যেমন প্রথম পয়েন্টটা কি, পড়ো তো সাইফ। আচ্ছা, এতটুকুতেই হবে। টু প্রোটেক্ট দ্য ইয়ার্ন ফ্রম অ্যাব্রাশন। অ্যাব্রাশন মানে কি, ফ্রিকশন, ঠিক আছে, মানে ঘর্ষণ আর কি। সো তোমরা এখানে চাইলে অ্যাব্রাশন না লিখে ফ্রিকশনও লিখতে পারো। আমরা কি করব, যে ইয়ার্নের সাথে যে আমাদের পার্টসের যে ফ্রিকশনটা হয় সেটা থেকে সুতাটাকে প্রোটেক্ট করার জন্য। এখন তো তোমরা লুম সম্পর্কে কিছু জানো না, ওইটা তোমরা ফাইনালে পড়বা। এই যে এখানে যে অংশগুলো লেখা আছে না, যে হিল ডাই, ব্যাক রেস্ট, রিড, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি, পার্টসের নাম, ঠিক আছে? মোবাইলে যেরকম আমাদের পাওয়ার বাটন আছে, আরও কি ভলিউম টলিউম আছে না, এরকম প্রত্যেকটা মেশিনেরই বিভিন্ন পার্টস থাকে না, তো ওই পার্টসের মধ্যে দিয়ে কী করবে, সুতাটা যাবে। তো এখন তো তোমরা লুম সম্পর্কে জানো না, এই জন্য আর কি হয়তো বা নতুন লাগতে পারে, প্রথমটুকু দিলেও হবে, যে টু প্রোটেক্ট দ্য ইয়ার্ন ফ্রম অ্যাব্রাশন। এরপর ব্রেকিং স্ট্রেংথ অফ সেলুলোজিক ইয়ার্ন। ব্রেকিং স্ট্রেংথ আমরা কি করব, ইনক্রিজ করব, মানে আমাদের সুতার যে স্ট্রেংথটা সেটা ইনক্রিজ করা। কিভাবে ইনক্রিজ হয়, যেহেতু সুতার উপর আলাদা একটা কোট অ্যাপ্লাই করা হয়, দ্যাটস ওয়াই এটা ইনক্রিজ হয়। ইয়ার্নের স্মুথনেসটা বাড়ে, হেয়ারিনেসটা কমে। হেয়ারিনেস মানে কি, হ্যাঁ, মানে সুতার উপরে ফাইবারগুলো যে উঠে উঠে থাকে সেটাই হচ্ছে কি, হেয়ারিনেস। তো আমি যখন সুতাটা ধরো এরকম, এটার উপরে ধরো হেয়ারিনেস আছে, এটার উপর যখন আলাদা একটা কোটিং দিব, অটোমেটিক্যালি এটা কি হবে, কমে যাবে এবং ইয়ার্নটা আরও স্মুথ হবে। আচ্ছা, এরপর টু ইনক্রিজ ইয়ার্ন স্টিফনেস, টু হিন্ডার জেনারেশন অফ স্ট্যাটিক ইলেকট্রিসিটি ফর সিনথেটিক অ্যান্ড ব্লেন্ডেড ইয়ার্ন। স্ট্যাটিক ইলেকট্রিসিটির এক্সাম্পল তোমাদেরকে একজন, হ্যাঁ, আশরাফুল দেখাচ্ছিল, মনে আছে কী করছিল, হ্যাঁ, মানে যে কলম মাথায় ঘষে কাগজের মধ্যে ধরছে আর কাগজটা লেগে গেছিলো, এটা কেন হয়েছে, স্ট্যাটিক ইলেকট্রিসিটির কারণে। মানে হচ্ছে ফ্রিকশনের ফলে কিছু কিছু জিনিসে ইনস্ট্যান্ট একটা তোমার তড়িৎ উৎপন্ন হয় আর কি, ইলেকট্রিসিটি প্রডিউস হয়। আর আমরা যে হচ্ছে কাপড় বানাবো, কয়টা সুতা দিয়ে বানাবো, একটা দুইটা, তুমি এখন যে কাপড়টা পরে আসো, এটা যদি অ্যানালাইসিস করো তুমি কিন্তু অনেক সুতা পাবা, তাই না? এখন এই সুতাগুলো আমাদের কি, লুমে ধরো এখান থেকে এতটুকু পর্যন্ত সাজানো থাকে, একদম একটার পর একটা প্যারালালে হচ্ছে সাজানো থাকে। তো এই যে সুতাগুলো পাশাপাশি থাকে, তখন তাদের মধ্যে কি একটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি প্রডিউস হয়। প্রডিউস হলে কী হয়, একটার সাথে এরকমভাবে আটকায় যায়, লেগে যায়। এই যে তখন দেখা যাবে যে ইয়ার্নগুলো আটকায় যাবে, ছিঁড়ে যাবে, টান লাগবে। তো যখন কিনা আমরা ইয়ার্নের উপরে আলাদা একটা কোটিং অ্যাপ্লাই করি, তখন কিন্তু আর এই স্ট্যাটিক ইলেকট্রিসিটিটা প্রডিউস হইতে পারে না। হ্যাঁ, ওই বিল্ডিংয়ে আছে, ওই বিল্ডিংয়ে তোমরা যে হাফ অরেঞ্জের পাশে একটা ছোট রুম ছিল না, 101, ওইটাই হচ্ছে রুম, ঠিক আছে? তোমাদের যে ল্যাবের ইনস্ট্রাক্টরও আছে, তোমাদেরকে এগুলা নিয়ে একদম কমপ্লিট আইডিয়া দিবে।
বাট এখন আমার যে পোর্শনটুকু এটা হচ্ছে ইয়ার্নটাকে তৈরি করা। এরপরে তোমরা ফাইনালে পড়বা যে এই ইয়ার্নটাকে কিভাবে লুমে দিচ্ছে এবং কিভাবে কাপড়টা তৈরি হতেছে। তো এইগুলো যদি না বুঝো তখন কিন্তু তোমাদের সমস্যা হবে। তখন তোমাদেরকে ওই যে নতুন ম্যাম বা হচ্ছে ল্যাব ইনস্ট্রাক্টর বলবে যে আমরা এখানে কি ধরনের ইয়ার্ন ইউজ করছি, সাইজড ইয়ার্ন নাকি আনসাইজড ইয়ার্ন। তোমরা যদি বলতে না পারো বা যদি জিজ্ঞেস করে সাইজড ইয়ার্ন আমরা কেন ইউজ করলাম, সাইজিং কেন করলাম, তখন তোমরা কি বলবা? বা জানি না ম্যাম, আমরা তো পড়ি নাই, তাই না? পড়ো নাই? এটাই বলতেছি, যেহেতু একটার সাথে একটা রিলেটেড, এগুলো যদি ক্লিয়ার না হও পরে যায় কিন্তু বুঝতে পারবা না, ঠিক আছে? আর ল্যাব করার তো সময় পাওয়া, তোমাদের একদিনে 2-3টা ল্যাবও করানো যাবে, কিন্তু থিওরি না বুঝলে কোনো উপায় নেই। এই জন্য আমি তোমাদের এখন পর্যন্ত কোনো ল্যাব ক্লাস না নিয়ে, এখন পর্যন্ত তোমাদের ল্যাব ক্লাস গেছে কয়টা, 4টা বা 5টা, ওই 4টা-5টা ক্লাস না নিয়ে আমি শুধু থিওরি পড়াইলাম। নেক্সট ক্লাস মানে সোমবারে আমি তোমাদেরকে ল্যাব রিপোর্ট দিয়ে দিব। বুঝছো কি বলছি? সোমবারে হচ্ছে ল্যাব রিপোর্ট দিয়ে দিব, ল্যাব রিপোর্ট করা শুরু করে দেবা। হ্যাঁ বলো। হ্যাঁ আমার তো আরও ভালো না, পরে ফোন দেবো। তা তো আছে, রাত্রে ঘুমাইতেই পারি না, 2 ঘন্টাও রাতে আমি রাতে ঘুমাই। হয়েছে। হ্যাঁ ঠিক আছে, রাখি। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে নেক্সট উইকটা তোমরা কী করবা, একটু অ্যাক্টিভ থাকবা। নেক্সট উইক তোমরা একটু অ্যাক্টিভ থাকবা। কেন অ্যাক্টিভ থাকবা? তোমাদের নিজেদের স্বার্থে। আমি তো বারবার বলতেছি, এখানে কিন্তু আমার কোনো স্বার্থ নাই, এবং তোমরা কেন বুঝতেছো না আমি জানি না। আমি কিন্তু ফ্রাইডে ব্যাচেও ক্লাস নেই, হ্যাঁ 4টা কোর্স আমার ফ্রাইডে ব্যাচে, এবং ওরা কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ। আমি ওদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিছি, ওরা প্রত্যেকে অ্যাসাইনমেন্ট নিয়ে আসছে, কারণ ওরা মার্কসটা পাইতে চাইতেছে এবং আমি ওদেরকে দিতে চাইতেছি। কিন্তু তোমাদের মধ্যে আমি সেরকম কোনো আগ্রহ দেখি না। না, এটা বললো না। তোমাদের একটা ক্লাস টেস্ট আমি 3 দিন ধরে নিছি। এখন কথা হচ্ছে যে আমি জানি আমি যে নেক্সট ক্লাস টেস্ট নেবো, সেখানে আমি 5 জনকে পাবো না। তারপরে এই যে তোমাদের নিউ ফ্যাকাল্টি কিন্তু আগামীকালকে জয়েন করবে। আগামীকালকে 1 তারিখ না, আমি মিড পর্যন্ত আমি ক্লাস নেব, কিন্তু আমি কিন্তু ওনাকে সব কিছু বুঝাই দিয়ে যাবো। হ্যাঁ ম্যাম আসতেছে। তো এখন ধরো থিওরিটা আমি কমপ্লিট করে দিচ্ছি, এখন ল্যাব রিপোর্ট আমি দিয়ে দিব। আমি চাই তোমরা দেখে দেখে লিখে কী করবা, জমা দিবা। জমা দিলে অ্যাটলিস্ট ল্যাব রিপোর্টের মার্কস কিন্তু আমি দিয়ে যেতে পারবো। বুঝতে পারছো? কিন্তু জমা যদি না দাও তাহলে কিন্তু আমি কিন্তু মার্কস দিতে পারবো না, এবং ল্যাবের মার্কস কিন্তু উনিই দিবে, কিন্তু হচ্ছে ল্যাব রিপোর্টের মার্কসটা ধর আমি দিয়ে গেলাম, আমি বুঝাই দিলাম যে এই কয়েকটা স্টুডেন্ট জমা দিছে এত এত মার্কস, উনি হচ্ছে জাস্ট ইনপুট দিয়ে দিবেন। এই জিনিসটা হচ্ছে তোমরা এখন স্টুডেন্ট লেভেলে আসো, তো তোমরা কিন্তু বুঝবা না, সব কিছু কিন্তু এত সহজ না। আমার কাছে যদি কোনো ডকুমেন্ট না থাকে আমি কিন্তু মার্কস দিতে পারবো না। যেমন ধরো আমি তোমাকে চিনি, তুমি সাব্বির, তুমি হচ্ছে সাইফ, তোমাদের ক্লাসের 5 জনকে আমি চিনি, কিন্তু তোমার যদি ফিজিক্যাল কোনো ডকুমেন্টস না থাকে, তুমি যদি আমার আপন ভাইও হন, তোমরা মার্কস দিতে পারবো? কখনোই পারবো না। এত সহজ না সাইফ। কারণ হচ্ছে কি, এই প্রত্যেকটা জিনিস আমাদের এক্সাম কন্ট্রোলারে সাবমিট করতে হয়, ঠিক আছে? আর নতুন যিনি আসবে তার জন্য তো জিনিসটা আরও ডিফিকাল্ট। আমি এই জিনিসটা ফেস করছি, কারণ আমি যখন এখানে জয়েন করে আমি কিন্তু এরকম মিডের পর জয়েন করছি। সো আমার আগে আমি যার অ্যাবসেন্সে আসছিলাম তার কাছে কিন্তু এগুলো কিছু প্রিপেয়ার করা ছিল না। সো এটার একটা ইফেক্ট কিন্তু স্টুডেন্টদের উপর পড়ে। বাট আমি সময় পাইছি, দ্যাটস ওয়াই আমি হচ্ছে তার কাছ থেকে যেহেতু আমি কিছু পাই নাই, এই জন্য আমি হচ্ছে নিজেই স্টুডেন্টদের কাছ থেকে কালেক্ট করে অ্যাটলিস্ট মার্কসটা দিছি। কিন্তু নতুন যে আসবে তার সে হয়তো এই সময়টা নাও পাইতে পারে। হ্যাঁ আমার তো কালকে থেকে যাওয়ার কথা, কিন্তু আমি তো তোমাদের জন্য যাইতেছি না, মিড এক্সামেই যাব, হয়তো বা 10-12 তারিখের দিকে আর কি।
তারপরেও শিওর না, এর আগেও চলে যেতে পারি। তোমাদেরকে নিয়ে টেনশন নাই, কারণ আমি হচ্ছে থিওরি কমপ্লিট করা দিয়েছি। ল্যাব রিপোর্ট আমি যদি এমনিতেও তোমাদেরকে রিপোর্ট হচ্ছে দিয়ে দিই, তাহলে তোমরা লিখে ফেলতে পারবা, ঠিক আছে? তো এই জন্য একটুখানি সিরিয়াসলি নাও, কারণ পরবর্তীতে মনে করো আমার সাথে কন্ট্যাক্ট করেও কিছু করা থাকবে না, কারণ পোর্টালের সব এক্সেস কিন্তু তখন নিউ ফ্যাকাল্টির কাছে থাকবে, ঠিক আছে? কিন্তু আমার কাছে যদি ডকুমেন্ট থাকে আমি অ্যাটলিস্ট ওনাকে সাবমিট করে দিতে পারবো, আদারওয়াইজ কিন্তু পারবো না। এই যে ধরো আশা ক্লাস টেস্ট দেয় নাই, তোমাদের 3 জনের খাতা আছে, আগে ক্লাস টেস্ট দেয় নাই। এখন আমি যে ক্লাস টেস্টের মার্কসটা দিলাম, ক্লাস টেস্টের খাতাটা যে আমি ওনাকে দিব, উনি যখন দেখবে 2 জন স্টুডেন্টের ক্লাস টেস্ট দেয় নাই, উনি কি মার্কস দিবে তোমাদেরকে? 1 মার্কসও দিবে? এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। আচ্ছা, এরপর সাইজিং থেকে ভালোভাবে পরীক্ষায় দাও। তোমরা যে ক্লাস টেস্ট দিছো না, 1 নম্বর ক্লাস টেস্ট দিছো ওয়াইন্ডিংয়ের ওপর, সাইজিংয়ের ওপর, দেখবা এখান থেকে তোমাদের মিডের কোয়েশ্চেন কমন পড়ে গেছে। ওয়ার্পিংটা শুধু বাদ দিলাম, সো ভালো মতো প্রিপারেশন নাও। এখন আসো হচ্ছে সাইজিং ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড দেয়ার ফাংশন। মোবাইল করতেছো না, সাইজের কোনো মনোযোগই নেই। কী দিচ্ছ? এটা আমি ক্লাস থেকে গেলে পরে দিবা। সাইজিংয়ের ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড হচ্ছে দেয়ার ফাংশন। সাইজিং ম্যাটেরিয়ালস জিনিসটা কি, যেটা কিনা আমরা ওয়ারপিয়ানের উপর কোটিং আকারে অ্যাপ্লাই করতেছি। এখন ম্যাটেরিয়াল হচ্ছে একটা, মানে একটা জিনিসই আমি অ্যাপ্লাই করতেছি, সেই ম্যাটেরিয়ালের মধ্যে আছে আমার কি অনেকগুলা ইনগ্রেডিয়েন্টস। এই যে একটু আগে মুরগির মাংসের এক্সাম্পল দিলাম না, তুমি খাইতেছো কি? মুরগির মাংস, কিন্তু ওইটার মধ্যে কি শুধু মুরগি আছে? না, আরও অনেক কিছু আছে। যেমন ধরো ওই যে তেল দেওয়া হয়েছে, মশলা দেওয়া হয়েছে, লবণ দেওয়া হয়েছে। এখন মুরগি রাঁধতে তো মুরগি লাগবে, কিন্তু তুমি যদি লবণ না দাও তুমি খাইতে পারবা? তুমি যদি তেল না দাও, পেঁয়াজ না দাও, তোমার কাছে মজা লাগবে? লাগবে না। তো সাইজিং ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে আমার এরকম যে সাইজিং ম্যাটেরিয়ালটা আমি বানাবো কি স্টার্চ জাতীয় কোনো ম্যাটেরিয়াল দিয়ে, কিন্তু পাশাপাশি আমাকে কি করতে হবে, কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে। কেন? যাতে করে এটার পারফরমেন্সটা ভালো হয়। যেমন স্টার্চ জাতীয় ম্যাটেরিয়াল তোমাদের বলছিলাম না যে হচ্ছে ওই যে লুঙ্গি বা শাড়িতে মার্ক দেওয়া হয়, সাইজিং জিনিসটা হচ্ছে এরকম। ওয়ারপিয়ানের ওপর ধরো মার্ক দেওয়া হয়, লুঙ্গির মধ্যে মার্ক দিলে কি হয়? হ্যাঁ, মানে হচ্ছে জিনিসটার স্ট্রেংথ বাড়ে। মানে আমরা লুঙ্গিটা ধরো ফ্রিকোয়েন্টলি যদি ইউজ করা হয়, বা কিছু নরম কাপড় আছে, নরম শাড়ি আছে, সেগুলো যদি ফ্রিকোয়েন্টলি ইউজ করা হয়, আস্তে আস্তে এগুলোর কী হয়, স্ট্রেংথটা কমে যায় এবং নরম হয়ে যায়। তো আমি যদি একটুখানি মার ইউজ করি তাহলে কি হয়, ওই কাপড়টা একটু শক্ত হয়। শক্ত হয় মানে কি, যে কাপড়টার স্ট্রেংথটা বৃদ্ধি পেল। হ্যাঁ, নাহলে দেখবা খুব ইজিলি ছিঁড়ে যাবে। তো সাইজিং ব্যাপারটা হচ্ছে কি এরকম। তো এই স্টার্চ জাতীয় ম্যাটেরিয়ালটা হচ্ছে আমাদের মূল ইনগ্রেডিয়েন্টস আর কি, কিন্তু এগুলোর পাশাপাশি আমরা কি করি, আরও অনেকগুলো ইনগ্রেডিয়েন্টস ইউজ করি। তো এখানে দেখো দেয়া আছে অ্যাডহেসিভ, লুব্রিকেন্টস, অ্যান্টিসেপটিক এজেন্ট, হাইড্রোস্কোপিং এজেন্ট, ওয়েটিং এজেন্ট আছে 2 ধরনের, বানানটা খেয়াল করবা। তারপর হচ্ছে কি অ্যান্টিফোমিং এজেন্ট অ্যান্ড টিন্টিং এজেন্ট। এখন আসা হচ্ছে প্রথম পয়েন্টে অ্যাডহেসিভ। অ্যাডহেসিভ বলতে নর্মালি আমরা যেটা বুঝি, মানে আঠালো কোনো একটা মানে পদার্থ আর কি। যেমন ধরো আমি যদি এখন এটার উপর এমন কোনো কোটিং অ্যাপ্লাই করি যেটা কিনা এটার উপর লেগে থাকবে না, আমি দিলাম, উঠাইলাম, ওই ম্যাটেরিয়ালটা আবার পড়ে গেল, তাহলে কি হবে? হবে না কিন্তু। সো অ্যাডহেসিভ জাতীয় ম্যাটেরিয়ালটাই হচ্ছে মেনলি স্টার্চ। স্টার্চটা আমার কি কর্ন স্টার্চ হইতে পারে, পটেটো স্টার্চও হইতে পারে। আর এখানে অনেকগুলা করে তোমার ইয়ে দেওয়া আছে, কেমিক্যাল দেওয়া আছে, যে কোনো একটা লিখলেও হবে। হ্যাঁ, আলুর কিন্তু একটা স্টার্চ হয়, কর্নের স্টার্চ হয়। যেমন ভাতের মার, ভাত থেকে আমার এই স্টার্চটা হইতেছে না, সেরকমই আর কি। আর ফাংশনের মধ্যে মেইন ফাংশনটা কি, আমাদের অ্যাডহেসিভের মেইন ফাংশন হচ্ছে যে এটা আমাদের স্ট্রেংথটা বাড়াবে আর স্মুথনেস বাড়াবে। কারণ মেইন কাজটাই, স্ট্রেংথের কাজটাই করে কে, স্টার্চ। এরপর আসি হচ্ছে লুব্রিকেন্টস অথবা সফেনার। আমি যদি সংক্ষেপে বলি,
লুব্রিকেন্টস মানে হচ্ছে কি অয়েল বা হচ্ছে মানে অয়েলি ম্যাটেরিয়াল আর কি। এখন লুব্রিকেন্টসটা দেওয়া হয় কি কারণে, যাতে করে স্লিপারি হয়। মানে ধরো ইয়ার্নটা যে পাস করবে, ইয়ার্নের ওপর কোটিংটা যদি একটু স্লিপারি হয় তাহলে এটা ইজিলি পাস করবে, তার মানে এটার মধ্যে ফ্রিকশনটা কি হবে, কম হবে। আর যেহেতু সফেনার, তার মানে ওইটা কী করবে, ইয়ার্নটাকে সফট করবে। আর একই সাথে ওই যে স্লিপারি যেহেতু করবে, সে কারণে এটা ফ্লেক্সিবিলিটিটাকে অ্যান্ড ফ্রিকশন। সাবানটা হচ্ছে সফেনার, মানে এখানে সোপ বলতে অ্যাকচুয়ালি সফেনার বোঝানো হচ্ছে, সফট করার জন্য। এরপর আসি হচ্ছে অ্যান্টিসেপটিক অর অ্যান্টি মাইলডিউ এজেন্ট। মাইলডিউ বলতে কি বোঝায়, ছত্রাক, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এগুলো। হ্যাঁ, ধরো তুমি যে শার্টটা পরে আসো, এই শার্টটা ধরো তুমি অনেকক্ষণ পানিতে ভিজায় রাখছো, তাহলে কী হবে, কাপড়টা নরম হয়ে যাবে না, পচে যাবে। মানে তুমি একটা কাপড় যদি বেশি দিন ভেজা অবস্থায় রাখো, তাহলে কিন্তু মানে কাপড়ের মধ্যে একটা অ্যাটাক হবে, মাইলডিউ ফর্মেশন হবে। তো আমরা যে সাইজিং করি বইয়ের মধ্যে দেখবা, হ্যাঁ এগুলো কিন্তু স্লাইডে অ্যাড করা নয়, বইয়ে দেখবা যে সাইজিং মেশিনে যখন স্ল্যাশার সাইজিং মেশিনে যখন হচ্ছে তোমার সাইজিংটা করা হচ্ছে, তখন ওই ইয়ার্নগুলোকে এই সাইজিং ম্যাটেরিয়ালের মধ্যে অনেকক্ষণ ধরে ভিজায় রাখা হয়। তো এটা তো ইয়ার্ন, আরও সূক্ষ্ম ম্যাটেরিয়াল, তাই না? এতক্ষণ ভিজায় রাখলে ওখানে সম্ভাবনা আছে কি ছত্রাক বা ফাঙ্গাস গ্রো করার, ঠিক আছে? তো এই জন্য আমরা প্রথম থেকেই কী করব, সাইজিং ম্যাটেরিয়ালের মধ্যে কয়েক ড্রপ অ্যান্টিসেপটিক বা অ্যান্টিমাইলডিউ এজেন্ট ইউজ করব, যাতে করে সেখানে এই ধরনের কোনো ফর্মেশন না হয়। এটাই এখানে লেখা আছে, টু প্রিভেন্ট মাইলডিউ ফর্মেশন অর টু প্রোটেক্ট ইয়ার্ন ফ্রম ব্যাকটেরিয়া অর ফাঙ্গাস। এরপর আসি হচ্ছে কি হাইগ্রোস্কোপিক এজেন্ট। হাইগ্রোস্কোপিক এজেন্ট হচ্ছে এমন একটা এজেন্ট যেটা কিনা ময়েশ্চারটাকে তোমার মানে করে, সিকিউর করে। যেমন শীতকালে আমরা কি করি, গ্লিসারিন অথবা লোশন ইউজ করি না, কেন? এক্স্যাক্টলি, মানে আমাদের স্কিনটা হচ্ছে শুষ্ক থাকে বা ড্রাই ফিল হয়, গ্লিসারিন বা হচ্ছে লোশন দিলে ময়েশ্চারটা আবার ফিরে আসে, স্কিনের যে একটা নিজস্ব আর্দ্রতা আছে বা ময়েশ্চারটা আছে সেটা ফিরে আসে। এখন ইয়ার্নের ক্ষেত্রে এরকম, তুমি যদি কয়েক ড্রপ গ্লিসারিন ইউজ করো তাহলে কি হবে, ইয়ার্ন তার ময়েশ্চারটাকে ধরে রাখতে পারবে। আদারওয়াইজ ইয়ার্নের মধ্যে কিন্তু ড্রাইনেস থেকে তোমার হচ্ছে হয়, সুতার মধ্যে হেয়ারিনেস তৈরি হয়। চুল যেরকম হচ্ছে দেখবো অতিরিক্ত ড্রাই হয়ে গেলে একদম জট লেগে যায়, মানে একদম আগা ফেটে যায়, এরকম ইয়ার্নের ক্ষেত্রেও ইয়ার্ন যদি হচ্ছে আমার এক্সেসিভ লেভেল ড্রাই হয়, সেক্ষেত্রে কিন্তু হেয়ারি ফাইবারটা গ্রো করবে, ঠিক আছে? তো ইয়ার্নটাকে ময়েশ্চার করার জন্য এবং ড্রাইনেসটাকে প্রিভেন্ট করার জন্য আমরা কি করি, ড্রাইনেসটাকে প্রিভেন্ট করার জন্য আমরা হচ্ছে গ্লিসারিন বা হাইগ্রোস্কোপিক এজেন্ট ইউজ করে থাকি। ওয়েটিং এজেন্ট, এটা তো ইজি, যে ওয়েটিং এজেন্টটা ইউজ করলে সুতার ওয়েটটা কী হবে, বৃদ্ধি পাবে। আর টিন্টিং এজেন্টটা হচ্ছে কি ব্লু, কাপড়ে আমরা হ্যাঁ ব্রাইটনেস তৈরি করি। কাপড়ে আমরা নীল ইউজ করি না, সাদা কাপড়ে নীল ইউজ করা হয় না, কেন ইউজ করা হয়, কাপড়ের উজ্জ্বলতাটা যাতে একটু মানে বোঝা যায়। আর সাদা কাপড় দেখবা খুব সহজেই একটা ইয়েলোইশ ভাব হয়ে যায়, হ্যাঁ হলদেটা ভাব হয়ে যায়, ওই জিনিসটাকে রিমুভ করার জন্য আমরা ব্লু ইউজ করি। আর এটা তো হচ্ছে কি ইয়ার্ন, গ্রে ইয়ার্ন অনেকটা কিন্তু এই কালারের হয়, মানে হচ্ছে একদম সাদা হয় না, একটু হালকা একটা ধূসর কালার হয়, হলদেটে কালার হয়। তো আমরা যদি এখানে টিন্টিং এজেন্ট হিসেবে ব্লু ইউজ করি তাহলে কি হবে, ইয়ার্নের ব্রাইটনেসটা বৃদ্ধি পাবে এবং এটার যে ইয়েলোইশ কালারটা আছে সেটা রিমুভ হবে। আর লাস্ট দুইটা পয়েন্ট হচ্ছে ওয়েটিং এজেন্ট। এখানে যে ওয়েটিংটা, এই ওয়েট মানে কি, WET মানে হচ্ছে কি ভেজা, তাই না? এখন ওয়েটিং এজেন্ট তোমরা হচ্ছে ওয়েট প্রসেসিংয়েও পাবা, বিভিন্ন অক্সিলিয়ারিস কেমিক্যাল ইউজ করা হয় না। ওয়েট প্রসেসিংয়ের মেইন ইয়েটা কি, কাপড় রং করা। এখন তুমি কি কাপড় শুধু ডায়ের মধ্যে চুবাইলে, রঙের মধ্যে চুবাইলে রং হবে না, রংটা তো ধরে রাখতে হবে।
তো এখানে যেরকম আমাদের অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে, আমাদের ওয়েট প্রসেসিংয়ে এরকম অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে। এখন ধরো এখানে আমরা কি অনেক ধরনের ইনগ্রিডিয়েন্টস ইউজ করতেছি, তাই না? হাইগ্রোস্কোপিক এজেন্ট, লুব্রিকেন্ট, ওয়েটিং এজেন্ট, হাইজেব অনেক কিছু ইউজ করলাম। এখন এই যে ম্যাটেরিয়ালগুলো, এগুলোকে তো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হইতে হবে। এখন ধরো একটা সুতার মধ্যে শুধু তেল গেল, আর একটা সুতার মধ্যে শুধুমাত্র অ্যান্টি মাইল্ডিউ এজেন্ট গেলো, তাহলে কি হবে না? মানে আমাদের মিক্সিংটা এমন হতে হবে যাতে এটা ইউনিফর্মলি সব জায়গায় সমানভাবে ডিস্ট্রিবিউট হয়। এটা করতে হেল্প করে কে? ওয়েটিং এজেন্ট। ওয়েটিং এজেন্টের আরেকটা কাজ হচ্ছে সারফেস টেনশন রিমুভ করা। ওগুলো তোমরা ওয়েট প্রসেসিংয়ে পড়বা, এখানে দরকার নেই। আর অ্যান্টি ফোমিং এজেন্ট, অ্যান্টি ফোমিং, ফোম মানে কি? ফোম কি? ফোম মানে হচ্ছে ফেনা, ঠিক আছে? এখানে যে এতগুলো কেমিক্যাল ইউজ করা হয়, তো খুব সম্ভাবনা থাকে এখানে কি অটোমেটিক্যালি একটা ফোম ক্রিয়েট হওয়ার বা হচ্ছে ফেনা ক্রিয়েট হওয়ার। এখন ধরো আমি এই ইয়ার্নের উপরে একটা জিনিস দিয়ে কোটিং করব, কিন্তু ওই জিনিসটা যদি স্মুথ না হয়, ফেনা ফেনা হয়, তাহলে কি হবে? ইয়ার্নের উপর কিন্তু এটা ঠিকভাবে বসবে না। এই জন্য প্রথমেই আমরা কি করব, কয়েক ড্রপ অ্যান্টি ফোমিং এজেন্ট ইউজ করব, যাতে করে সেখানে কোনো ফোম ক্রিয়েট না হয়। বুঝতে পারছেন? তাহলে তোমাদের কিন্তু সাইজিংয়ে আরও অনেকগুলো টপিক আছে, বাট স্লাইডে এতটুকুই রাখছি। বইটা কিন্তু দেখবা সবাই, আমি বইটা একটু দেখাই তোমাদেরকে। আগের যে সিলেবাস ছিল, সেই সিলেবাসে তোমার ফ্যাব্রিক 1-এ আসলে আমরাও এভাবে পড়ছিলাম যে ফ্যাব্রিক 1-এ উইভিংয়ের বেসিক আর হচ্ছে নিটিংয়ের বেসিক, কিন্তু এখন আসলে সিলেবাস চেঞ্জ হয়ে ফ্যাব্রিক 1 হয়ে গেছে পুরাটাই উইভিং, আর ফ্যাব্রিক 2 হয়ে গেছে পুরাটাই নিটিং। একদম লাস্টের দিকে এই যে দেখো ওয়াইন্ডিং আমরা যেগুলো পড়ছি না, এগুলা কিন্তু এখানে আছে, কিন্তু একটু এলাবোরেটলি দেওয়া আছে। সব কিছুই এখানে পাবা, কিন্তু অনেক এলাবোরেটলি পাবা। একদম লাস্টের দিকে পেজ, যাইতে তো অনেক সময় লাগবে। এই যে এখানে ম্যাথমেটিক্যাল প্রবলেম অনেকগুলো দেওয়া আছে। আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম করছি না, 2টা করছিলাম মনে হয়। এই যে ওয়ার্পিংয়ের ক্ষেত্রে হাই স্পিড ওয়ার্পিং, সেকশনাল ওয়ার্পিং, এই যে দেখো সাইজিংয়ের ডেফিনেশন দেওয়া আছে, অবজেক্টস দেওয়া আছে, আর এই যে প্রপার্টিস কী কী চেঞ্জ হয়, টেকনোলজিক্যাল চেঞ্জ, এগুলো দেওয়া আছে। আর এই যে নিচে দেখো যে 73 নম্বর পেজে দেওয়া আছে সাইজিং ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড দেয়ার ফাংশন। দেখো এক একটা কী বলে এটাকে, এক একটা ইনগ্রিডিয়েন্টসের কিন্তু অনেকগুলা করে ফাংশন দেওয়া আছে, কিন্তু একদম বেসিক ফাংশন যেগুলো, সেগুলো আমি তোমাদের স্লাইডে রাখছি। তোমরা চাইলে কিন্তু এখান থেকেও পড়তে পারো। এখানেও দেওয়া আছে অনেকগুলা, বাট যেগুলো একদম বেসিক সেগুলা দেওয়া আছে ওখানে। সাইজিংয়ের কিছু টাইপস আছে, আর এগুলো হচ্ছে তোমার রেসিপি। হ্যাঁ, এগুলো তোমরা ল্যাবে কমপ্লিট করতে পারবা, এই জন্য আমি আর থিওরিতে রাখি নাই। রেসিপি যে কতটুকু কী কী ইউজ করা হয়। আর এই যে এটা হচ্ছে তোমাদের ওই যে ওই পাশে যে ছবিটা দেখতেছো না, ওইটা হচ্ছে সাইজিং মেশিনের একটা স্কেমেটিক ডায়াগ্রাম। এগুলো তোমরা ল্যাবে করবা। সাইজিং মেশিনের বিভিন্ন পার্ট, সাইজিং মেশিনের হচ্ছে বিভিন্ন ফাংশন, এই জন্য এগুলো আমি থিওরিতে রাখি নাই। আর এগুলা অতটা লাগে না। সাইজিংয়ের ফল্টসও আছে, আমাদের সাইজিং করার সময় কি কি ফল্ট ধরা পড়ে সেগুলা আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে তোমাদের একটা সাজেশন দিয়ে দেওয়ার জন্য। আমি এখনও কোয়েশ্চেন করি নাই। ম্যাথ আছে কিছু, কোয়েশ্চেন আমি করবো, কিন্তু খাতা তো আমি দেখবো না। হ্যাঁ, কোয়েশ্চেন করে লাভ কি যদি খাতায় না লিখো? সেজন্যই তো